ম্যানহোল সোজা কথায় পানি নিষ্কাশনের একটা মাধ্যম। কিন্তু এই ম্যানহোলের ভেতরে যদি কোনো সিরিয়াল কিলার তার সাম্রাজ্য গড়ে তোলে, মানুষদের ধরে নিয়ে এসে নির্মমভাবে খুন করতে শুরু করে, তাহলে কি হবে? পুলিশ কি শেষ পর্যন্ত সিরিয়াল কিলারকে ধরতে পারবে, নাকি অন্য কোনো রহস্যের সাথে জড়িয়ে ঘটনার ইতি ঘটবে? বলছিলাম 2014 সালে রিলিজ হওয়া কোরিয়ান থ্রিলার ম্যানহোল মুভিটির কথা। সম্পূর্ণ গল্পটি না দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, এবং মুভি শেষে আমি আরো ডিটেইলে এক্সপ্লেন করব। তো আর দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সোফিয়া নামের এক মেয়েকে দেখতে পাই। বাসায় ফিরতে আজকে সোফিয়ার একটু দেরি হয়ে গিয়েছিল, আর এই জন্য তার বাবা ফোন করে তার খবর নিচ্ছিল। বাবার সাথে ফোনে কথা বলার সময় হঠাৎ সোফিয়া লক্ষ্য করে কেউ একজন তার পিছু করছে। সোফিয়া কিছু বুঝে ওঠার আগেই সেখানে থাকা ম্যানহোলের মধ্য থেকে একটি হাত বের হয়ে তাকে টেনে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা এনা নামের এক মেয়েকে দেখতে পাই। এনা ছোটবেলা থেকেই কথা বলতে পারতো না, মানে সে বোবা। এনা যার সাথেই কথা বলতো তাকে ইশারার মাধ্যমে সবকিছু বোঝানোর চেষ্টা করত। এনার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর থেকে তার একমাত্র বোন সারা তাকে আগলে রেখেছিল। দেখা যায় ভিডিও কলে এনা তার বোনের সাথে কথা বলার চেষ্টা করছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, এখনো তার বোন বাসায় আসেনি। এজন্য এনা চিন্তিত হয়ে তার বোনকে ভিডিও কল করেছিল। এনার বোন সারা ছোটখাটো একটি পার্কিং লটে কাজ করত। সারা তার বোনকে ইশারা দিয়ে বোঝাচ্ছিল, তুমি চিন্তা করো না, আমার বাসায় আসতে একটু দেরি হবে, তুমি বাসার দরজা জানালাগুলো লক করে শুয়ে পড়ো। এনা তার বোনের কথা মতো দরজা জানালা লক করে শুয়ে পড়ে। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই। জ্ঞান ফিরতে সে বাঁচা বাঁচাও বলে চিৎকার করছিল। তার চিৎকার শুনে অজানা এক চরিত্র তার দিকে এগিয়ে আসে এবং সোফিয়াকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এই লোকটির নাম ছিল জেমস। সোফিয়া কাঁদতে কাঁদতে লোকটিকে বলছিল, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিন্তু লোকটি বলে, আজ থেকে এটাই তোমার ঘর, তুমি এখানে থাকবে। এটা বলে সে একটি কাঁচি দিয়ে সোফিয়ার মাথার চুলগুলো কাটতে শুরু করে। লোকটি এখানে কেন মেয়েটিকে আটকে রেখেছে আর কেনই বা তার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ওদিকে দেখা যায় এনা তার বোনের আসতে দেরি হওয়াতে বাস স্ট্যান্ডে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল। সারা যখন বাস থেকে নেমে তার বোনকে দেখতে পায় তখন সে প্রচন্ড রেগে যায়, কারণ এনাকে সে বাসায় থাকতে বলেছিল। এত রাতে এই জায়গাটি একদমই নিরাপদ নয়। হঠাৎই সারার মস্তিষ্কে অতীতের একটি ঘটনা ভেসে ওঠে, যেখানে সারা তার বোন এনাকে একা বাসায় রেখে যাওয়াতে এনা ভয় পেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছিল এবং এর জন্য সারাকে অনেক বেগ পোহাতে হয়েছিল। সারা রেগে গিয়ে এসব কথা তার বোনকে বলতেই এনা কেঁদে ফেলে। সারাও ইমোশনাল হয়ে বলে, আমি তো তোমার ভালোর জন্যই এসব বলছি। অন্যদিকে দেখা যায় সারার সাথে তার বোনের কথোপকথন জেমস নামে সেই লোকটি বাইরে থাকা সিসিটিভি সাহায্যে দেখছিল, কারণ বাস স্ট্যান্ডটি ম্যানহোলের কাছেই ছিল। পরের দিন সকালে নিউজ চ্যানেলগুলোতে বলা হচ্ছিল, বিগত 6 মাসে শহর থেকে 10 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়ে গেছে। পুলিশরা এখনো পর্যন্ত কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। অন্যদিকে আমরা সোফিয়ার বাবা কালকে দেখতে পাই। পেশায় তিনি ছিলেন একজন ট্যাক্সি ড্রাইভার। কাল রাত থেকেই মেয়েকে খুঁজে না পাওয়ায় পাগলের মতো তিনি মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলেন। রাস্তায় যার সাথে দেখা হচ্ছিল মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছিলেন মেয়েটিকে তারা দেখেছে কিনা। মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদটা তিনি পুলিশ স্টেশনে রিপোর্টও করেছিলেন। অন্যদিকে আমরা ম্যানহোলের মধ্যে জেমসকে দেখতে পাই। আজ তার জন্মদিন। একটি বার্থডে কেক নিয়ে এসে সে তার জন্মদিন উদযাপন করছে। কেক কাটার সময় হঠাৎ তার মস্তিষ্কে ছোটবেলার একটি স্মৃতি ভেসে ওঠে, যেখানে জেমসের বাবা একদিন মদ খেয়ে নেশা করে পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিয়েছিল। জেমসের মা তাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে এই ম্যানহোলের মধ্যে ফেলে দিয়েছিল। ম্যানহোলের রাস্তাটা তাদের বাড়ির নিচ দিয়ে গিয়েছিল। জেমস সেই আগুন থেকে প্রাণে বেঁচে গেলেও তার বাবা মা দুজনেই আগুনে পুড়ে মারা যায়। আর তারপর থেকেই জেমস এই ম্যানহোলের মধ্যে থাকতে শুরু করে। অন্য 10টা বাচ্চার মতো সেও নর্মাল জীবনযাপন করতে চেয়েছিল,
কিন্তু বাবা মার মৃত্যুর সেই স্মৃতি তাকে ধীরে ধীরে একজন মানসিক রোগী বানিয়ে দেয়। পরের দিন দেখা যায় সোফিয়ার বাবা আবার পুলিশ স্টেশনে আসে এবং বলে, আমার মেয়ে নিখোঁজ হয়ে 2 দিনেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা শুনে পুলিশরা বলে তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তাকে ধৈর্য ধরতে বলে। পুলিশ স্টেশনে কার্লের একজন বন্ধু ছিল যার নাম ছিল পোল। পোলের উপরে এসব মিসিং কেসের দায়িত্ব গিয়ে পড়েছিল। পোল তার বন্ধু কালকে শান্ত করে এবং তার বাসায় নিয়ে আসে। রাতে দুজনেই অনেক মদ্যপান করে এবং নিখোঁজ হওয়া এসব ঘটনার ব্যাপারে কথা বলতে থাকে। পোল নেশার ঘরে তার তদন্ত করা শহরের যত সিসিটিভি ফুটেজ ছিল সব সে কালকে দেখায়। কাল সারা রাত ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করে ভোরবেলা পোলের বন্দুক নিয়ে তার মেয়েকে খোঁজার জন্য বের হয়ে যায়। সকালে যখন পোলের ঘুম ভাঙে তখন সে কালকে দেখতে না পেয়ে পুরো বাড়িতে তাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে পোল তার বন্দুক দেখতে না পেয়ে বুঝতে পারে কাল তার বন্দুক সহ সব ইনফরমেশন নিয়ে পালিয়েছে। পোল এসব দেখে অনেক রেগে যায়। অন্যদিকে দেখা যায় একজন পুলিশ ঘুরে ঘুরে শহরের সব সিসিটিভি মেশিনগুলো চেক করছিল যে সেগুলো ঠিক আছে কিনা। হঠাৎ পুলিশ অফিসার দেখতে পায় সিসিটিভি মেশিন থেকে একটি তার বেয়ে ম্যানহোলের ভেতরে চলে গিয়েছে। এই বিষয়টা তার কাছে অদ্ভুত লাগে। অফিসার ভাবে এটা আবার কিসের লাইন। তারটাকে লক্ষ্য করে ম্যানহোলের কাছে গিয়ে দাঁড়াতেই সেখানে কিছু ছেঁড়া চুলের অংশ সে দেখতে পায়। এসব দেখে সেই অফিসার ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু দুর্ভাগ্যবশত অফিসার কিছু বুঝে ওঠার আগেই জেমসের পাতানো ফাঁদে সে আটকা পড়ে। কিছুক্ষণ পরে জেমস এসে সেই অফিসারকে মেরে ফেলে। ওদিকে পুলিশ স্টেশনে পোল মারা যাওয়া ওই অফিসারের অপেক্ষা করছিল, কারণ এই শহরে যত সিসিটিভি ক্যামেরা ছিল ওই অফিসার সেগুলোর দায়িত্বে ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলেও ওই অফিসার পুলিশ স্টেশনে না পৌঁছালে পোল তাকে খুঁজতে বের হয়। অন্যদিকে কাল তার মেয়েকে খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ডের পাশে ওই ম্যানহোলের কাছে চলে আসে। ম্যানহোলের কাছেই এক বিবাহিত দম্পতি ঝগড়া করছিল। ছেলেটি যখন মেয়েটিকে একা রেখে চলে যায় ঠিক তখনই জেমস সেখানে এসে মেয়েটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং ম্যানহোলের মধ্যে টেনে নিয়ে যেতে থাকে। ওই সময় সারার বোন এনা বাস স্ট্যান্ডে গতবারের মতোই অপেক্ষা করতে এসেছিল, কিন্তু ভুলবশত সে জেমসকে ম্যানহোলের মধ্যে মেয়েটিকে টেনে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলে। এসব দেখে এনা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এনাকে দৌড়াতে দেখে পেছন থেকে কাল ভাবে এটা হয়তো তার মেয়ে দৌড়াচ্ছে, তাই কালও এনার পেছনে দৌড়াতে শুরু করে। এনা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লে এক জায়গায় লুকিয়ে পড়ে এবং ফোন বের করে সে সারাকে ভিডিও কল করে, কিন্তু এনা সারাকে কিছু বলার আগেই জেমস সেখানে চলে আসে এবং এনাকে ধরে নিয়ে চলে যায়। সারা এসব দেখে এনাকে খুঁজতে খুঁজতে ফোনের লোকেশন অনুযায়ী সেই ম্যানহোলের কাছে চলে আসে। সারা এনাকে সবসময় তার ফোনের লোকেশন অন রাখতে বলতো, কারণ এনা বাসায় একা একা থাকতো। সারা ম্যানহোলের মধ্যে ফোনের লোকেশন বুঝতে পেরে ম্যানহোলের মধ্যে নেমে পড়ে। অন্যদিকে কাল এনার পেছনে দৌড়ে তাকে খুঁজে না পেয়ে গাড়ির কাছে ফিরে আসলে ম্যানহোলের ঢাকনা সে খোলা দেখতে পায়। ম্যানহোলের মধ্য থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেরে কালও ম্যানহোলের মধ্যে নেমে পড়ে। ওদিকে সারা ফোনের লোকেশন অনুযায়ী ম্যানহোলের মধ্য দিয়ে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাবার পরে সারা দেখতে পায় জেমস একটি মেয়েকে পলিথিন দিয়ে পেঁচিয়ে একটি কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করছিল। সারা ভীষণ ভয় পেয়ে যায় এবং নিজের মুখ চেপে ধরে লুকিয়ে পড়ে, কিন্তু ধূর্ত কিলার জেমস ততক্ষণে বুঝে যায় যে কেউ একজন আশেপাশেই রয়েছে। জেমস শীষ বাজাতে বাজাতে সারাকে খুঁজতে শুরু করে এবং বলে, তুমি যেই হও না কেন বেরিয়ে এসো, তাহলে তোমার মরতে কিছুটা কষ্ট কম হবে, কিন্তু আমি যদি তোমাকে খুঁজে বের করি তাহলে তোমার সাথে কি করব তুমি কল্পনা করতে পারবে না। সারা লুকিয়ে একটি গোল স্ল্যাবের মধ্যে বসেছিল, ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছিল। অন্যদিকে কাল ম্যানহোলের মধ্যে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় এসে পড়ে যেখানে শুধু লাশ আর লাশ পড়েছিল। মানে এই সিরিয়াল কিলার কত মানুষের যে নির্মমভাবে খুন করেছে তার কোনো হিসাব নেই। কাল লাশগুলো দেখে ভয়ে কাঁপতে থাকে। ফোন বের করে সে তার বন্ধু পোলকে ফোন করে। পোল ফোন রিসিভ করেই কালকে গালি দিয়ে বলে তার বন্দুক ফিরিয়ে দিতে।
কাল কাঁপতে কাঁপতে বলে, লাশ পড়ে আছে, ম্যানহোলের মধ্যে লাশ পড়ে আছে, সে এখানেই আছে। পোল কালের কথা কিছুই বুঝতে পারছিল না, কারণ ম্যানহোলের মধ্যে কথাগুলো দেয়ালে বাধাগ্রস্ত হয়ে ফিরে আসছিল, এই জন্য কিছুই বোঝা যাচ্ছিল না। পোল পুলিশ স্টেশনে গিয়ে কার্লের ফোনের লাস্ট লোকেশন চেক করে এবং ওই জায়গার সিসিটিভি ফুটেজগুলো চেক করে। পোল সেই অফিসারকে ম্যানহোলের মধ্যে যেতে দেখে, কিন্তু তাকে আর বাইরে আসতে দেখে না। এজন্য পোল একজন পুলিশকে সাথে নিয়ে সেই ম্যানহোলের কাছে চলে আসে। অন্যদিকে জেমস অনেক খোঁজার পরেও সারাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এদিকে এনার যখন জ্ঞান ফিরে আসে, সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। জেমস এনাকে পালাতে দেখেও তাকে কিছুই বলে না, কারণ যদি কেউ ম্যানহোলের মধ্যে এসে থাকে তাহলে এনাকে দেখে অবশ্যই সে বাইরে বের হয়ে আসবে। জেমস সিসিটিভির সাহায্যে এনার উপরে লক্ষ্য রাখে এবং সেটাই হয় যেটা জেমস অনুমান করেছিল। সারা বের হয়ে এনাকে সেই স্ল্যাবের মধ্যে টেনে নেয় এবং লুকিয়ে পড়ে। জেমস এসব দেখে হাসতে থাকে। অন্যদিকে পোল ম্যানহোলের মধ্যে নেমে চেক করার কথা বলে, কিন্তু তার সাথে থাকা সেই পুলিশ কিছুতেই ম্যানহোলের মধ্যে নামতে রাজি হয় না। এজন্য পোল নিজেই ম্যানহোলের মধ্যে নামার সিদ্ধান্ত নেয়। কিন্তু ম্যানহোলের ঢাকনা সরিয়ে নিচে নামার সময় জেমস পোলকে মেরে ফেলে এবং উপরে এসে সেই পুলিশকেও মেরে ফেলে এবং লাশ ম্যানহোলের মধ্যে নিয়ে যায়। অন্যদিকে সারা ও এনা ম্যানহোলের অন্য এক ঢাকনা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে। কোনোভাবে সারা ম্যানহোল থেকে বের হতে পারলেও এনা বের হওয়ার সময় জেমস সেখানে চলে আসে এবং এনাকে টানতে টানতে আবার ম্যানহোলের মধ্যে নিয়ে যায়। সারা উপর থেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু সেই সময় আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে নিজেই আবার ম্যানহোলের মধ্যে তার বোনকে বাঁচানোর জন্য চলে আসে। সুযোগ দেখে জেমস সারাকেও পেছন থেকে ধরে ফেলে এবং এনার সাথে বন্দি করে ফেলে। একটু পরে দুই বোন সেখান থেকে আবারও পালানোর চেষ্টা করে। জেমসের সাথে হাতাহাতিতে জেমস পড়ে গেলে সারা পাশেই এক ইলেকট্রিক গান দেখতে পায়। গানটা উঠিয়ে সে জেমসকে ইলেকট্রিক শক দেয় এবং দৌড়ে পালিয়ে যায়। এই ম্যানহোলের মধ্যে জেমস আগে থেকেই এক ছেলেকে বন্দি করে রেখেছিল। সেই ছেলে জেমসের কথা অনুযায়ী তার ভয়ে এনাকে ধরতে তার পিছু নেয়, কিন্তু এনার কাছে ছেলেটি পৌঁছালে এনা তার পকেট থেকে কিছু চকলেট ছেলেকে দেয়। ছেলেটি অনেক ক্ষুধার্ত ছিল, তাই সামান্য সেই চকলেট পেয়ে সে অনেক খুশি হয়। এনা ছেলেটিকে তাকে সাহায্য করতে বলে। ছেলেটি এনার কথা মতো তাকে জেমসের রুমে নিয়ে আসে। এখান থেকেই জেমস পুরো ম্যানহোলকে কন্ট্রোল করত এবং ম্যানহোলের লাইটগুলোকেও কন্ট্রোল করত। এনা ম্যানহোলের লাইটগুলোকে অন করে দেয়। ওদিকে জেমস নাইট ভিশন গ্লাস পরে সারাকে খুঁজছিল। নাইট ভিশন গ্লাসের মাধ্যমে অন্ধকারেও খুব সহজেই দেখা যায়। জেমস সারাকে দেখতে পেয়ে পেছন থেকে তার উপরে হামলা করতেই যাবে, কিন্তু তখনই ম্যানহোলের সব লাইটগুলো জ্বলে ওঠায় জেমসের চোখগুলো জ্বলতে শুরু করে, কারণ সে নাইট ভিশন গ্লাস পরেছিল। সারা এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কার্ল হাঁটতে হাঁটতে একটি রুমে গিয়ে পৌঁছায়। এখানে পলিথিনে মোড়ানো একটি ঝুলন্ত লাশ সে দেখতে পায়। কার্ল লাশটির মুখ থেকে পলিথিন ছিঁড়ে ফেললে সে জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ লাশটি তার মেয়ে সোফিয়ার ছিল। মেয়ের লাশ দেখে কার্ল পাগলের মতো চিৎকার করতে থাকে। কার্লের প্রচন্ড রাগ হয়, সে কিলারকে মারতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেমস চোখ থেকে নাইট ভিশন গ্লাস খুলে ফেলে। সে সারার উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই সেখানে কার্ল চলে আসে এবং দুজনের মধ্যে লড়াই বেঁধে যায়। লড়াইয়ের একটা পর্যায়ে কার্ল যখন জেমসের সাথে পেরে উঠছিল না, তখন সে তার হাতে থাকা বন্দুক দিয়ে জেমসের উপরে গুলি চালায়, কিন্তু গুলিটা জেমসের গায়ে না লেগে ম্যানহোলের মধ্য দিয়ে যাওয়া গ্যাসের লাইনের পাইপে লাগে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু জেমস কোনোভাবে আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরে জেমস রেগে গিয়ে আবার সারার উপরে হামলা করতে যায়, কিন্তু তখনই সারা তার কাছে থাকা লাইটার দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। আসলে ম্যানহোলের মধ্যে গ্যাসের লাইন ফেটে যাওয়ায় গ্যাস সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, তাই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং এই আগুনে দগ্ধ হয়ে সারা ও জেমস দুজনেই মারা যায়। অন্যদিকে সোফিয়ার বাবা এনাকে সেখান থেকে উদ্ধার করে উপরে চলে আসে। তারা ম্যানহোলের অন্য পাশে থাকায় বেঁচে গিয়েছিল। এরপরে দেখা যায় পুলিশ ম্যানহোল থেকে একে একে সব ডেড বডিগুলো বের করছিল।
কাল ম্যানহোলের পাশেই একটি রিং পড়ে থাকতে দেখে। সেটা উঠিয়ে সে এনাকে দেয়। এনা রিংটা হাতে নিয়ে কাটতে শুরু করে, কারণ রিংটা তার বোন সারার ছিল। কাল এনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার মেয়ে সোফিয়ার মৃত্যুর পরে এনাকে সে নিজের মেয়ের মতো মানুষ করবে, কারণ এনারও এই পৃথিবীতে আর কেউ নেই। এবং এখানেই মুভি সমাপ্তি হয়। এখন চলুন মূল বিষয়গুলো আলোচনা করা যাক। মুভির সিরিয়াল কিলার জেমস যখন ছোট ছিল, তখন একদিন তার বাবা মদ খেয়ে নেশা করে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। জেমসের মা তখন তার ছেলেকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে ম্যানহোলের মধ্যে ফেলে দিয়েছিল, এবং ম্যানহোলের রাস্তাটা তাদের ঘরের ভিতর দিয়ে গিয়েছিল। এই অগ্নিকাণ্ডে জেমস বেঁচে গেলেও তার বাবা মা দুজনেই দগ্ধ হয়ে মারা যায়। এরপর থেকেই জেমস ম্যানহোলের মধ্যে থাকতে শুরু করে। বাবা মার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে সে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয়। জেমস মনে করত এই ম্যানহোল তার জীবন বাঁচিয়েছে, তাই সে এই ম্যানহোল ছাড়া কোথাও যাবে না। দিনের বেলায় সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে যেত এবং রাতে করে সে ম্যানহোলের মধ্যে ফিরে আসতো। কিন্তু একটা সময় একাকিত্ব তার ভিতরে কাজ করে এবং সে তার একাকিত্বকে দূর করার জন্য মানুষদের ধরে ধরে ম্যানহোলের মধ্যে নিয়ে আসতো। কিন্তু যারা তার কথা শুনতো না, তার সাথে থাকতে চাইতো না, জেমস তাদেরকে মেরে ফেলতো। যেহেতু জেমস একজন মানসিক ভারসাম্যহীন ছিল, তাই ভালো মন্দ সে পার্থক্য করতে পারতো না। তো আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।